ওই যে মা, ওই দেখো, দেখতে পেয়েছো? ওই দেখো লঞ্চ। ওই লঞ্চে করেই আমরা যাবো। চলো, আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। আর একটু পাঁচালেই চলো, তাহলে পৌঁছে যাবো। ওখানে পৌঁছে গেলে আর আমাদের ধরা কেউ নেই। তাড়াতাড়ি চলো ঝুমা। কি হলো উমা, পায়ে হাত দিয়ে বসে বললে কেন? কি হলো, পায়ে মোচড় লেগেছে নাকি? আর গুরুজি কি বলবো, নতুন জুতো পরে এসেছি, পায়ে ফসকা পড়ে কেটে গেছে, আমি আর হাঁটতে পারছি না গুরুজি। আপনি যা হোক কিছু একটা করুন, আমি আর হাঁটতে পারছি না, আমি যেতে পারবো না আর ওখানে। এ বাবা, এরকম বললে হবে না উমা। চলো, আমরা কাছাকাছি পৌঁছে গেছি। এখানে এভাবে থাকলে হবে না, যে কেউ দেখে ফেলে আমাদের ধরে ফেলবে। চলো চলো উমা, একটু কষ্ট করে চলো, তাহলে আর কিছু হবে না। চলো, একটু কষ্ট করে চলো উমা। কি করবো গুরুজি, আমি যে আর হাঁটতে পারছি না, আমি আর চলতে পারছি না। আপনি একটা কাজ করুন, আমি একাই চলে যান, আমি এখানেই থাকি, যা হয় হবে। আমার পা কেটে গেছে, আমি যেতে পারছি না গুরুজি। না না উমা, এরকম বললে হয় নাকি? আমি তোমাকে নিয়ে এসেছি, তুমি বিশ্বাস করে আমার সঙ্গে এসছো, আর তোমার পা কেটে গেছে বলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো? যা হবে দেখা যাবে। আমিও তোমার সাথেই থাকবো, তাতে যা হয় হবে। কিন্তু গুরুজি আমি তো আর হাঁটতে পারছি না, আমার তো পায়ে লেগে গেছে, আমি কি করে যাবো? ও কোনো ব্যাপার নেই উমা, তুমি যতক্ষণ খুশি বসে রেস্ট করো। তারপর তুমি ঠিক হলে তারপর দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে যাবো। তোমার কোনো চিন্তা নাই, আর আমি তোমাকে এভাবে ছেড়ে যেতে পারি না। বেশ গুরুজি, তাহলে আমি আবার বুটটা খুলে একবার পাটা ঠিক করে নি, তারপর খানিক পর আবার দুজনে হাঁটতে হাঁটতে চলে যাবো কষ্ট করে। আর তো খানিকটুকু দাঁড়ান, আমি জুতোটা খুলে একটু পাটা সোজা করে ঠিক করে নি। হ্যাঁ হ্যাঁ উমা, তুমি যা খুশি করো, কিন্তু নিয়ে তোমাকে আমি যাবোই। আমি তোমাকে একা ফেলে যাবো না। আমরা যেখানে থাকবো দুজনে একসাথে থাকবো, তুমি আমার সাথে থাকবে, তোমাকে আমি ফেলে যেতে পারবো না এইভাবে। গুরুজি, কি যে আরাম পড়ছে না, কি বলবো আপনাকে। ও আরাম পাচ্ছ তো? ঠিক আছে ঠিক আছে, আমার একটু টিপে দিচ্ছি। তারপর ঠিক হয়ে গেলে তারপর উঠে দুজনে চলে যাবো। গুরুজি চলুন, আর টিপতে হবে না, পায়ে ব্যথাটা কমে গেছে। চলুন এবার তাড়াতাড়ি আমরা লঞ্চে করে চলে যাই, নাহলে কেউ চলে আসবে আবার। আরে লঞ্চে গাড়ি যাচ্ছি পরে, আগে বলো তোমার পা ঠিক হচ্ছে? সুস্থ বোধ করছো তো? তাহলে যাবো, নাহলে এখন বসবো। হ্যাঁ হ্যাঁ গুরুজি, আগের থেকে অনেকটা ভালো লাগছে। এবার তাড়াতাড়ি উঠুন, দিয়ে চলুন ওখানে যাই আমরা। না গুরুজি, পায়ে এখন আর অতটা ব্যথা নেই, তবে একটু দাঁড়িয়ে গেলে ভালো হতো, আর একটু আরাম করতে পাটা। হ্যাঁ আমি তো সেটাই বলছি, একটু দাঁড়িয়ে যাই, তারপর আমরা যাবো। আর টাইম আছে তো? আচ্ছা গুরুজি, আমরা লঞ্চে করে কোথায় যাবো, কত দূর যাবো আমরা? ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ চলে যাব। আমরা এখানে থাকবোই না। আর বাংলাদেশ চলে গেলে আমাদেরকে আর কেউ ধরতে পারবে না। সেজন্যই তো চলে যাচ্ছি লঞ্চে করে। ওইটা যে সেফ জায়গা, আর এখানে থাকলে বহু ঝামেলা আছে। একবার লঞ্চে উঠে পাড়ি দিয়ে দিলে আর কেউ ধরতে পারবে না আমাদেরকে। সত্যি গুরুজি, সত্যি আমরা বাংলাদেশ যাবো? আমার তো অনেক দিন ইচ্ছা বাংলাদেশ যাওয়ার। কি মজা কি মজা, বাংলাদেশ যাবো। গুরুজি আপনার জন্য সব হচ্ছে, আমি বোধহয় একা থাকলে যেতেই পারতাম না কোনদিন বাংলাদেশ। আরে বাবা, বাংলাদেশের নাম শুনে এত খুশি? আমি তো অনেকবার গেছি বাংলাদেশ। তুমি এই প্রথম চললে, ওই জন্যই তোমার এত খুশি লাগছে। চলো, দেখবে ভালো লাগবে গিয়ে। হ্যাঁ হ্যাঁ গুরুজি, তাহলে চলুন, আর লেট করলাম নেই, পাটা সুস্থ হয়ে গেছে, চলুন এবার তাড়াতাড়ি হেঁটে এখন চলে যাই। চলো তাহলে, পায়ের ব্যথা যখন সেরে গেছে, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। যা রেস্ট করবো ওখানে গিয়ে রেস্ট করবো, চলো। হ্যাঁ রে বিল্লা, তোর জন্য একটা ভালো খবর আছে। আমি সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছি। এখন শুধু সময় অপেক্ষা। আমি যখন বলবো তখন টুক করে বেরিয়ে চলে যাবি। তাই স্যার? আমি জানতাম তো স্যার আপনি পারবেন। আমি তো সেই জন্যই তো আপনাকে বললাম যে আপনি আমাকে ছাড়ার ব্যবস্থা করুন, আপনার জন্য আমি টাকার ব্যবস্থা করব। তা স্যার কখন যাবো স্যার? দেখ বিল্লা, সময়টা এখন ঠিক করিনি বুঝলি, তবে সময়টা তোকে আমি ঠিক করে জানিয়ে দেবো। তোর চিন্তা করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। আমায় যখন বলেছিস, আর আমি যখন একবার কেসটা হাতে নিয়েছি বুঝলি, আমি সব সালটিয়ে দেবো। তুই খালি চুপ করে বসে থাক ভালো ছেলের মতো। যখন সময় বলবো সিগন্যাল দেবো, আর তুই বেরিয়ে চলে যাবি। ঠিক আছে স্যার, তাই হবে। আমি শুধু আপনার অপেক্ষায় থাকবো। আপনি যখন গ্রিন সিগন্যাল দেবেন আমি টুক করে বেরিয়ে চলে যাবো। স্যার কেউ জানতেই পারবে না, কেউ বুঝতেই পারবে না যে আপনি আমাকে সাহায্য করেছেন। তবে বিল্লা, যাওয়ার আগে তোর সাথে আমার কিন্তু কিছু কথা আছে। এই কথাগুলো কিন্তু তোকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, কী কথা? স্যার আমি বলছি, কী কথা বলুন আপনি। আচ্ছা তাহলে বল, ওই ছেলেটার মেয়েটার তোরা কী ব্যবস্থা করলি? ওরা কোথায় আছে? কী করেছিস ওদের সাথে? স্যার আপনি একই কথা বলছেন? আমরা স্যার জানিই না ছেলেটা মেয়েটা কোথায়, আমরা তো খবরই পাই নাই। তার জন্যই তো বেশি টেনশন আমার আর গুরুজির। ওই ছেলেটা মেয়েটাকে যদি পেয়ে যেতাম তাহলে তো স্যার মেয়েটাকে আমরা পাচার করে দিতাম, তাহলে সে এত ঝামেলা হতো না। পাইনি বলেই তো টেনশন। দেখ বিল্লা, তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন, আর এই কথাটা মাথায় রাখবি। উকিল, ডাক্তার আর পুলিশ, এদের কাছে কোনদিন মিথ্যে কথা বলবি না, কারণ এরাই তোকে সময় মতো বাঁচাবে। তাই বলছি ঠিক ঠিক করে যে বলে দে মেন ঘটনাটা কী হয়েছে, ছেলে মেয়েটা কোথায় আছে, কী করলি তাদের সাথে। তাহলে আরও সুবিধা হবে। পরে যদি কিছু কেস হয় তাহলে আমরাই বাঁচাবো, তাছাড়া কেউ বাঁচাতে পারবে না। আর একমাত্র এই ভজনই বাঁচাবে, অনিমেষাই কিন্তু বাঁচাবে না, এটা মাথায় রাখিস। স্যার তাহলে আর কি লোকাবো আপনার কাছে? বলছি শুনুন, ওই ছেলেটা মেয়েটার সাথে স্যার আমি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি বুঝলেন। যা হয়ে গেছে খুব খারাপ একটা জিনিস। এই ঘটনা উমাও জানে না, গুরুদেবও জানে না, এটা শুধু আমিই জানি, আর কেউ জানে না এটা। এই তো, এবার ঠিক লাইন এসেছিস। বল বল, ঘটনা আমাকে বল, তাহলে পরে যদি কিছু হয় তোকে আমিই বাঁচাবো, তাছাড়া কেউ বাঁচাবে না। পরে আরও তাহলে হেল্প করতে পারবো। বল, খুলে বল কী হয়েছে প্রথম থেকে বল। স্যার হয়েছিল মানে, ওই মেয়েটাকে এক জায়গায় পাচার করবে বলে উমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেয়েটাকে জোগাড় করার জন্য, আর উমা ওই মেয়েটিকে জোগাড় করেছিল। কিন্তু স্যার কেসটা এমন একটা লটাপটি হয়ে যায় যে মেয়েটা হাতের বাইরে চলে গিয়েছিল। কারণ যার সঙ্গে ওই ছেলেটা ছিল, ওই ছেলেটা স্যার বেশি একটু বাড়াবাড়ি করছিল, আসলে সব কিছু জেনে গিয়েছিল। সেই জন্য স্যার ওই ছেলেটাকে মাথায় আঘাত করে আমরা মেয়েটাকে তুলে নিয়ে চলে আসি। ও, তারপর কি হলো? স্যার
তারপর ছেলেটা মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমরা শুধু মেয়েটাকে তুলে নিয়ে চলে আসছিলাম, কিন্তু স্যার দেখলাম ছেলেটা পড়ে থাকবে, তখন যদি অন্য কিছু হয়ে যায়, তাই আমরা ছেলেটাকেও তুলে নিয়ে এসে একটা ঘরের মধ্যে রেখে দিই। আর মেয়েটার কি করলি? হ্যাঁ স্যার বলছি, এরপর মেয়েটাকে স্যার নিয়ে এসে একটা অন্য ঘরে রেখে দিলাম, আর সেই ঘরে কেউ ছিল না স্যার, আমি একাই নিয়ে এসেছিলাম মেয়েটাকে। এরপর স্যার মেয়েটাকে রেখে যখন আমি যাচ্ছিলাম না, তখন স্যার মাথার মধ্যে আমার কী যেন একটা খেলে গেল গোটা শরীর আর মাথার মধ্যে। দেখলাম স্যার মেয়েটার অল্প বয়স্ক, মেয়েটার দেখতেও ভালো, শরীরে ফিগারও ভালো। এদিকে স্যার আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে মেয়েটার সাথে স্যার উল্টোপাল্টা করলাম 1-1.5 ঘন্টা ধরে। তারপর স্যার আমার শরীরের মধ্যে যখন সব কিছু মিটে যায়, শরীর যখন ঠান্ডা হয়ে যায়, তখন স্যার মেয়েটাকে ঘরের মধ্যে রেখে আমি দরজা তালা মেরে দিয়ে বেরিয়ে চলে আসি স্যার। ও তারপর? তারপর স্যার আমি আমার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে যাই। এরপর স্যার পরের দিন সকালে আমি উঠে গিয়ে মেয়েটা ঘর খুলে দেখি মেয়েটা সেখানে নেই। নেই মানে? কোথায়, ঘর থেকে উড়ে চলে গেল নাকি? কোথায় গেল স্যার? না স্যার, ঘর থেকে উড়ে যায়নি। আসলে ওই দিন ওই ঘটনাটার পর স্যার ওই মেয়েটা সহ্য করতে পারেনি নিজেকে, তাই স্যার জানলা দিয়ে ঝাঁপ মেরেছিল। আর স্যার ওই ঘরটা ছিল পাহাড়ে অনেক উপরে, আর মেয়েটা ঝাঁপ মারায় পাহাড় থেকে একবারে স্যার নিচে পড়ে যায়, এমন জায়গায় পড়ে কেউ তাকে খুঁজেও পাবে না, আর তার শরীর পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে স্যার। তুই কি সেই বডি দেখেছিস? না স্যার, ওই বডি আমি দেখতে পাইনি, কারণ আমি স্যার জানি ওই জানলা দিয়ে ঝাঁপ মারা মানেই পাহাড় থেকে এতটা নিচে পড়বে, শরীর পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো খুঁজেই পাওয়া যাবে না স্যার, কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। তারপর কি হলো বল? তারপর স্যার কি, গুরুজি উমা সব ওই মেয়েটা খোঁজ করতে লাগলো, এদিকে অনিমেষ দত্ত আপনারাও সব খোঁজ করতে লাগলেন। তখন আমি দিলাম ভারী বিপদ। তখন গুরুজিকে আমি মিথ্যা কথা বললাম যে গুরুজি আমি ছেলেটা মেয়েটাকে পাইনি, কারণ আমি জানতাম মেয়েটা যেদিকে ঝাঁপ মেরেছে বডি তো খুঁজেই পাবে না, তাই আমার কোনো দোষ হওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্যই গুরুজিকে বললাম যে আমি পাইনি, ওরা হয়তো কোথাও পালিয়ে গেছে, আর গুরুজি সে কথাটাই বিশ্বাস করে নিল, কারণ মেয়েটা যেহেতু ছিল না, আর ছেলেটাকে তো আমি অজ্ঞান করে একটা ঘরে রেখে দিয়েছিলাম। কিন্তু তার 2-3 দিন পর থেকেই ছেলেটাকে নিয়ে প্রবলেম শুরু হলো। তখন ছেলেটার জ্ঞান ফিরে গেছে, ছেলেটাকে পাঠাতে হতো, কিন্তু একটা জিনিস ভালো ছিল যে ছেলেটা কিছু মনে পড়ছিল না। আর এদিকে তখন অনিমেষ দত্ত আপনারা সব রেড করেছিলেন উমার বাড়িতে, তখনই ছেলেটাকে ক্লাবের সামনে ফেলে দিয়ে আমরা উমাকে নিয়ে পালিয়ে যাই। এইটুকুই স্যার, আর কিছু নেই, যা ছিল আপনাকে সব বলে দিলাম, এবার দেখুন আপনি কি করবেন। ঠিক আছে বিল্লা, তুই চিন্তা করিস না, আমি তোর ব্যবস্থা সব করে রেখে দিয়েছি। খালি আমি সময় দেবো, তুই গ্রিন সিগনালে বেরিয়ে চলে যাবি, তোর কেউ ধরতে পারবে না। যা করেছিস হয়ে গেছে, ভুলে যা। ও কি আছে, টাকা দিবি সব মেকআপ হয়ে যাবে। তবে শোন, টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিবি। তোর সঙ্গে 1 লাখ টাকা ডিল হয়েছিল, ওটা কিন্তু 2 লাখ লাগবে। এবার চিন্তা ভাবনা কর। ঠিক আছে স্যার, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি 2 লাখই দেবো, শুধু আমাকে সেফলি বের করে দেন, তাহলেই হবে। আপনাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, 2 লাখ আপনাকে ঠিক পৌঁছে দেবো আপনার অ্যাকাউন্টে। আরে না না বিল্লা, তুই কি আমি ক্যাশ করবি নাকি? অ্যাকাউন্টে কেন পৌঁছাবে? আমাকে ক্যাশ দিবি, অ্যাকাউন্টে পৌঁছালে বহুত ঝামেলা হয়ে যাবে। তুই অ্যাকাউন্টে দিবি না, আমাকে ক্যাশ দিবি। ঠিক আছে স্যার, তাই হবে, আপনাকে ক্যাশ দেবো। তাহলে আপনি রেডি করুন, কখন বেরিয়ে যাবো, আপনাকে ক্যাশও দিয়ে দেবো আমি বেরিয়ে গিয়ে, আর আপনি শুধু আমার ব্যবস্থা করে দেন যাওয়ার, আপনি শুধু সিগন্যাল দেবেন আর আমি চলে যাবো। আর স্যার বলছি, আমি কি একাই বেরিয়ে যাবো না আপনি কি আমার সঙ্গে যাবেন? না না, আমরা কেউ তোর সঙ্গে যাবো না। আমি তালাটা খুলে দিয়ে যাবো, আর তোকে একটা গজাল দিয়ে যাবো। তুই সেই গজালে করে তালাটা খোলার চেষ্টা করবি, দিয়ে বেরিয়ে চলে যাবি। ঠিক ফাঁকা দিকে চলে যাবে, আমরা কেউ থাকবো না। আমি থানা ফাঁকা করে রেখে দেবো, তো কোনো অসুবিধা হবে না। কেউ জিজ্ঞেস করে বলবো ও গজাল দিয়ে তালা খুলে বেরিয়ে চলে গেছে। ও স্যার, আপনার কি বুদ্ধি স্যার, আপনার পাটা দেন, একটু লেগ ডাস্ট দেন, লেগ ডাস্ট। দেখ বিল্লা, পায়ে দিল যত কিছু নেই, কিন্তু রেট কিন্তু কমবে না, 2 লাখই লাগবে, মনে থাকে জানো। স্যার বললাম তো, টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি স্যার আমার সঙ্গে হাত মিলিয়ে থাকুন, আপনাকে কোটিপতি করে দেবো, কোটিপতি। এটা বিল্লা চ্যালেঞ্জ। বেশ বিল্লা, আমি এখন যাই, বুঝলি? এখনই মনে হয় অনিমেষ দত্ত আসার টাইম হয়ে গেছে। আমি একটু যাই, রাতে সব যা হবে ব্যবস্থা হয়ে যাবে। রাতেই তুই বেরিয়ে চলে যাবে আজকে। বেশ স্যার, তাই হবে। আচ্ছা স্যার, আপনি জঙ্গলের মধ্যে এত জায়গা থাকতে আপনি নদী পাড়ে কী জন্য এলেন? বুঝতে পারবে ঝন্টু, সব বুঝতে পারবে। তুমি একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, দেখো সব বুঝতে পারবে তুমি আমি কি জন্য জঙ্গল ছেড়ে এখানে এলাম। স্যার বুঝতে তো পারবোই, আপনি এখানে যখন এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু স্যার কী কারণ সেটা যদি একটু বলেন তাহলে স্যার ভালো হতো। কারণ আর কি হবে ঝন্টু, কারণ কিছুই না। কারণ একটাই হলো যে উমা আর গুরুজি এই দিকেই যাবে, এই নদীপথে, সেই জন্য আমি এখানে এসেছি। তা না হলে তুমি বলো, আমি এত বড় জঙ্গল ছেড়ে কি জন্য এই নদীর পাশে এলাম? স্যার ওটাই তো আমার মাথায় ঢুকছে না, যে আপনি এত বড় জঙ্গল ছেড়ে কেন এই নদীর পাশে এলেন, কিছু তো হিসাবটা মেলাতে পারছি না। আবার স্যার আপনি বলছেন উমা গুরুজি এই নদীপথ দিয়ে যাবে, আপনি এতটা শিওর কী করে হচ্ছেন যে ওরা নদীপথ দিয়ে যাবে? ওরা তো অন্যদিকেও যেতে পারে। হ্যাঁ ঝন্টু, ওরা অন্য পথ দিয়ে যেতে পারে, কিন্তু ওরা অন্য পথ দিয়ে যাবে না, ওরা এই গঙ্গা পথ দিয়ে যাবে, আর আমি এটা 100% শিওর। তুমি মিলিয়ে নিও। এর মানে স্যার আপনি নিশ্চয়ই কিছু একটা খুঁজে পেয়েছেন, যার জন্য এতটা শিওর হয়ে বলতে পারছেন যে ওরা গঙ্গা পথ দিয়ে যাবে, অন্য পথ দিয়ে যাবে না। হ্যাঁ ঝন্টু, পেয়েছি, খুব ভালো একটা জিনিস পেয়েছি। আমি সেই জন্য এতটা শিওর হচ্ছি যে ওরা গঙ্গা পথ দিয়ে যাবে। তাহলে বলুন না স্যার, বলুন আপনি কী পেয়েছেন? আমার স্যার জানার জন্য না মনটা উতলা হচ্ছে, বলুন স্যার কী পেয়েছেন আপনি, কী প্রমাণ পেলেন? তাহলে শোনো ঝন্টু, তুমি যখন ঘরের ভেতর গুরুজিদের খোঁজ করছিলে, তখন আমি বাইরের টেবিলের নিচে দেখলাম একটা ছোটো বড় কাগজ পড়ে আছে, বুঝলে? আমি যখন কাগজটা কুড়িয়ে দেখছি, সেটা একটা লঞ্চের টিকিট। আমি দেখলাম লঞ্চের টিকিট এখানে কোথায় হবে? তখন আমি চিন্তা করলাম যে গুরুজির যত 2 নম্বরই কাজ হয় সবে লঞ্চ দিয়ে পাচার হয়। এদিকে মেয়েও পাচার হয়, প্লাস গুরুজি যখন কোনো দরকার হয় গুপ্তভাবে, তখন ও এদিকে যাতায়াত করে। ও গাড়ি ব্যবহার করে না, খুব কম করে। আমার সেজন্যই সন্দেহ হতে আমি এখানে এসেছি, আর আমি 100% শিওর যে গুরুজি এদিকেই যাবে।
তাহলে স্যার মানতে হবে গুরুজির বুদ্ধি আছে। হ্যাঁ, বিল্লাকে গাড়ি আনতে পাঠিয়ে দিয়ে উনি লঞ্চের জন্য বেরিয়ে পড়লেন। বাহ। ঝন্টু, তাহলে একটা কথা শোনো, যারা 2 নম্বরই পথে ইনকাম করে তারা কাউকে বিশ্বাস করতে পারে না, এমনকি তাদের মনও সাদা সরল হয় না, বুঝলে তো? ওই জন্যই বিল্লাকে গাড়ি আনতে পাঠিয়ে ওইদিকে লঞ্চের ব্যবস্থা করেছে, কারণ ও বিল্লাকেও বিশ্বাস করতো না। সে জানে যে কোনো না কোনো কারণে যদি বিল্লা ধরা পড়ে আমি ফেসে যাবো, সেই জন্য বিল্লাকে গাড়ি আনতে পাঠিয়ে দিয়ে ও লঞ্চের জন্য চলে এসছে। পরে বিল্লাকে ফোন করে বলবে আমাকে এখানে এই হয়েছিল, সেই জন্য আমাকে লঞ্চে আসতে হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম, সবটা না হলেও কিছুটা আন্দাজ করতে পারলাম আমি। দেখো জন্টু, তোমাকে বোঝানোর এখন আমার অত টাইম নেই। গুরুজি আর উমা যখন তখন চলে আসতে পারে। চলো আমরা এই কাজটা পেছনে লুকিয়ে থাকি, নাহলে ওরা কিন্তু যদি দেখে ফেলে তাহলে কিন্তু আর আসবে না। তাড়াতাড়ি চলো। ঠিক আছে স্যার, তাই চলুন। আর আমার স্যার যা যা জানার আছে, যা যা কৌতূহল আছে, আপনার কাছে আমি পরে জেনে নেবো সময় করে। এখন স্যার ওদেরকে ধরার টাইম, এখন আর টাইম নষ্ট করলে হবে না। হ্যাঁ জন্টু, তুমি একবার ঠিক কথা বলেছো। এই সময় যদি ওদেরকে ধরতে না পারি তাহলে ওরা এই নদী পার করে অন্য দেশে চলে যাবে। এই জন্য ওদেরকে ধরতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে, যেমন করে হোক, যেভাবে হোক। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি জানি। চলুন চলুন স্যার, তাড়াতাড়ি চলুন।